বাংলাদেশিদের জন্য দেশের বাইরে শ্রমবাজার আশঙ্কাজনকভাবে ছোট হয়ে আসছে। শুধু গত বছরই শ্রমবাজারের সংখ্যা 10 থেকে নেমেছে 6টিতে। এবছর বন্ধের আশঙ্কায় আরও কয়েকটি বাজার। এই দুরবস্থার জন্য সুনির্দিষ্ট গবেষণার অভাবকে দুষছেন অভিবাসন খাত সংশ্লিষ্টরা। সেই সাথে দক্ষ জনশক্তি তৈরিতে পর্যাপ্ত উদ্যোগ না থাকা এবং অভিবাসন কূটনীতিতে দক্ষতা না থাকাকেও বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। সুখবর নেই অভিবাসন খাতে। 5 বছরে 95 অভিবাসী গেছেন 10টি দেশে, আর 2024 সালে মাত্র 6টি দেশে গেছেন বাংলাদেশের অভিবাসীদের 90%। অর্থাৎ কমেছে অভিবাসন প্রত্যাশীদের গন্তব্য দেশের সংখ্যা, কমেছে নারী অভিবাসনও। গত বছর বিদেশে গেছেন 54,000 নারী কর্মী। রামরুর সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এসব চিত্র। বিশেষজ্ঞরা বলছেন, কোনো বাজার খুললেই চাহিদার বিষয়ে খোঁজ না নিয়ে সেখানে লোক পাঠানোর প্রবণতা বন্ধ করা উচিত। তাইওয়ানে আমাদের মার্কেট আছে, হংকংয়ে আমাদের মার্কেট আছে, আপনার আপনার ইউরোপে মার্কেট আছে কেয়ার গিভার নার্সিং এর। আমরা কি এটা তৈরি করতে পারবো? এই মুহূর্তে কি আমাদের সেই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ভোকেশনাল ট্রেনিং সেন্টারকে ইন্টারন্যাশনাল আপ টু ডেট? এই মার্কেটকে রিচ করতেছে আপনার কারা? ইন্ডিয়ান, ফিলিপিনোরা, কারণ তাদের হিউজ ইনভেস্টমেন্ট আছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি উদ্যোগের ফলেই দেশের বাইরে কোনো রকমে টিকে আছে বাংলাদেশের শ্রমবাজার। তবে এক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ না থাকায় নানা অনিয়ম বাড়াচ্ছে ভোগান্তি। অর্থাৎ আমরা যদি সরকারিভাবে, এমনকি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেখানে আমাদের বাংলাদেশিরা যায়, অধিকাংশ যায়, আমরা যদি তাদের সাথে সমঝোতা স্মারকের পরিবর্তে আস্তে আস্তে বাইল্যাটারাল এগ্রিমেন্টের দিকে না আসি, তাহলে এটা আরও সংকুচিত হয়ে যাচ্ছে। যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে নিয়মিতভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা কূটনীতির ব্যাপারে, অভিবাসন কূটনীতি, আর বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রশিক্ষণগুলো হয়, যেমন ফরেন সার্ভিস একাডেমি, সেখানে যদি এটাকে একটা বাধ্যতামূলকভাবে ইনক্লুড করা যায়। উন্নত দেশগুলোর বদলে যেসব দেশে বাংলাদেশি কর্মী আছে সেখানে দূতাবাসে লেবার এবং প্রেস কর্মকর্তা নিয়োগে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সুলতানা জাহান নিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানী বনানী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির। জনাব আসিফ মুনির, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। গত বছর শ্রমবাজার 10টি থেকে 6টিতে নেমেছে, এবছর আরও কমার আশঙ্কা করা হচ্ছে। এটি কেন হচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এটা যে প্রতিবেদন হলো সেখানেই কিছুটা আছে। এখন এটা আসলে ধারাবাহিকভাবে কমার প্রবণতাটা আছে, যেহেতু অনেকদিন ধরেই আমরা শ্রমবাজার বাড়ানোর ব্যাপারে যে কথাগুলো বলা হচ্ছিল আপনাদের প্রতিবেদনে, যে দক্ষতা বৃদ্ধি এবং অন্যান্য যেসব দেশে নতুন দেশের সম্ভাবনা আছে, সেটার প্রক্রিয়াটা আসলে চালু নেই। সেই কারণে এটা কিন্তু হঠাৎ করে কমে যায়নি, এটার কমার প্রবণতাটা অনেকদিন ধরে ছিল। এমনকি যে কয়টি দেশে বেশিরভাগ মানুষ গিয়ে থাকেন শ্রমবাজার হিসেবে, সেটাও কিন্তু অনেক বছর ধরেই চলছে। অর্থাৎ এই খাতে আমরা বলছি যে তারা রেমিটেন্স যোদ্ধা, সেখানে আমাদের গুরুত্বটা দিতে হবে, কিন্তু রেমিটেন্সটা যতটা আলোচনায় আসে, যে আমাদের ফরেন রিজার্ভে তারা কতটা যোগ করছেন, এই খাতকে উন্নতি করার ব্যাপারে কিন্তু ততটা কার্যক্রম নেই। পরিকল্পনা আছে কিন্তু কার্যক্রম অনেকদিন ধরে নেই। এক্ষেত্রে সরকারি উদ্যোগটাই আসলে বেশি প্রয়োজন। তো সেই ক্ষেত্রে একটা কথা আমরা বারবারই বলি, যে এই যে মন্ত্রণালয় প্রধান দায়িত্বে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এখানে কিন্তু রাজস্ব বাজেট থেকে সবচেয়ে কম বরাদ্দ দেওয়া হয়। অর্থাৎ এই খাতে যেটুকু কাজ হয় সরকারি, এমনকি আমাদের দূতাবাসের কথাও যদি বলা হয়, সেখানে যে শ্রম কর্মকর্তাদের কথা বলা হলো, সেটাও কিন্তু আসলে শ্রমিকদের টাকা দিয়েই করা হচ্ছে। অর্থাৎ এখানে তারা যে ফিস গুলো জমা দেন, সেটা যে জমা হয়, সেই টাকাটি আবার ব্যয় করা হচ্ছে দূতাবাসে শ্রমিকদের কল্যাণের জন্য। তো এটা কিছুটা আসলে লজ্জাজনক আর কি, যে শ্রমিকরা কষ্ট করছেন, আবার তাদের টাকা দিয়ে তাদেরকে সেবা, সেটাও আবার উন্নত মানের সেবা হচ্ছে না। যাই হোক, শ্রম বাজার উন্নতি করতে হলে বা বাড়াতে হলে, যেটা ওই যে আমরা বলছিলাম যে দ্বিপাক্ষিক জায়গায় আলোচনাগুলো করা, এখন পর্যন্ত যে সমঝোতা স্মারকগুলো আছে সেগুলো খুব লুজ ধরনের এগ্রিমেন্ট, এবং এগুলো অনেক বছরের পুরনো, অথচ প্রতি বছর কিন্তু চাহিদা নিরূপণ করার একটা প্রয়োজনীয়তা রয়েছে। যে দক্ষ শ্রমিক পাঠানো নিয়ে অনেক দিন থেকে কথা হচ্ছে, তাদের দক্ষতা বাড়ানোর জন্য উদ্যোগ নিতে হবে, একথা আমরা অনেক দিন থেকে শুনছি, কিন্তু সেই উদ্যোগটি নেওয়া হচ্ছে না কেন? এটা কিছুটা আমরা দেখেছি যে, যেমন বিগত সরকারের একটা প্রবণতা ছিল যে চাক্ষুষ কিছু উন্নয়নের কাজগুলো দৃশ্যমান করা। তো সেটার একটা পর্যায়ে দেখেছি আমরা এই ক্ষেত্রেও, যে যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বলা হচ্ছে, এগুলোর ভবন নির্মাণ হয়েছে অনেক উপজেলাতে সারা দেশে।
কিন্তু সেই অনুযায়ী সেখানে ব্যবস্থাগুলো করা হয়নি, অর্থাৎ আধুনিক প্রযুক্তি, আধুনিক প্রশিক্ষক রেখে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণের ব্যবস্থা করাগুলো এগুলো নেই। অনেক প্রশিক্ষণ কেন্দ্র এখনো গেলে দেখা যায় যে পুরো প্রায় বিল্ডিং খালি পড়ে আছে। তো সেটার ক্ষেত্রে যুগোপযোগী ব্যবস্থাপনাগুলো করা হয়নি এবং তদারকিও কিন্তু আসলে খুব একটা নেই। যতগুলো টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে সেখানে আসলে মনিটরিংও খুব একটা হয় না। আরেকটা হচ্ছে যে যেই প্রশিক্ষণগুলোর কথা বলা হয়, দক্ষতাগুলোর কথা বলে, এগুলো কিন্তু আসলে আমাদের মেইন স্ট্রিম যে শিক্ষা ব্যবস্থা সেখানে না আসলে ওই 1 মাস 2 মাসের প্রশিক্ষণে বিশেষ করে আমাদের স্বল্প শিক্ষিত স্বল্প দক্ষ যারা যাচ্ছেন ওই অল্প প্রশিক্ষণে আসলে কিছু হবে না। এটা একটা সমন্বয়ের দরকার যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কি করে কিছু কিছু কারিগরি শিক্ষা যেটা দেশেও কাজে লাগতে পারে বিদেশেও কাজে লাগতে পারে, তাহলে হয়তো ভবিষ্যতে এই প্রবণতা কমিয়ে আসা যাবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কূটনৈতিক জায়গায় একটা স্টেপ আপ করতে হবে, একটু তৎপরতা বাড়াতে হবে যে যাতে করে এক্ষেত্রে একটি বিষয় জানতে চাই, বলা হচ্ছে যে উন্নত দেশগুলোর বদলে যে সমস্ত দেশে আমাদের শ্রমিকরা রয়েছেন সেখানে লেবার এবং প্রেস কর্মকর্তা নিয়োগ দেওয়ার একটা পরামর্শ দেওয়া হচ্ছে। এটি তো আসলে আগেই দেওয়ার প্রয়োজন ছিল, এত দেরি কেন হলো বা এখনো দেওয়া যায়নি কেন? দেখুন, এগুলো আমরা জানি যে অনেক বছর ধরে এটা একটা ধারাবাহিকতা আছে, শুধু বিগত সরকার না, সবসময়ই যেগুলো রাজনৈতিক ভাবে এগুলো দেওয়া হয়। যেমন ভারত সহ বেশ কিছু দেশ আছে যারা মধ্যপ্রাচ্যের দেশ সহ যেখানে তাদের কর্মীরা কাজ করেন, সেখানে তারা নিশ্চিত করেন যে তাদের প্রেস কর্মকর্তা থাকবেন। কেন? কারণ সেখানে তাদের দেশের জনগণের ভাবমূর্তিটা যেন ঠিকমতো রক্ষা হয় গণমাধ্যমে, এবং সেখানে যাতে কোনো রকম অপপ্রচার না হয়। তা আমরা দেখি যে আমাদের এই প্রেস কর্মকর্তাগুলো নিয়োগ হয় উন্নত দেশগুলোতে। কেন? কারণ সেখানে উন্নত জীবন ব্যবস্থা এবং তারা একটা আরো উন্নত মানের একটা কিছুদিনের জন্য তারা কূটনৈতিক একটা পজিশনে থাকতে পারেন। কিন্তু সেখানে আমাদের শ্রমিক নেই, বা আমাদের বাংলাদেশিরাও যারা থাকেন তারা কিন্তু অনেকেই স্থায়ীভাবে সেসব দেশে থাকেন। কাজেই খুব একটা কিন্তু অন্য সহায়তা বা দূতাবাসের সহায়তা তাদের প্রয়োজন হয়। আর লেবার কর্মকর্তা আছেন যেসব দেশে আমাদের শ্রমিকরা আছেন, কিন্তু প্রয়োজনের তুলনায় কম। অধিকাংশ সময় আমরা শুনি যে লোকবল কম, কিন্তু লোকবল বাড়ানোর চেষ্টা কিন্তু কখনো হয় না। এটা নিয়োগটা সেখানে 1 জন বা 2 জন থাকেন, যেখানে আমার লাখ লাখ শ্রমিক হয়তো কাজ করে যে দেশে। যে নিশ্চয়ই সেই উদ্যোগ সরকার নেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।